আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী কলামিস্ট এবং লেখক জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি আপনাকে আপনাকে এবং অন্য মঞ্চের দর্শক শ্রোতাদের আমার ভালোবাসা ও প্রীতি জানাই। অজয় দা, আমাদের দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, যদি আপনি সবই জানেন, দূরে থেকে আসলে বেশি জানা যায়। তো আমরা যারা কাছে আছি, আমরা তো ঘটনার ভেতরে থেকে অনেক সময় বুঝতে পারি না। তো কতগুলো জিনিস এই মুহূর্তে খুব আলোচিত হচ্ছে। যেমন এটা জুলাই মাস, গত জুলাই মাসে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। বলতে গেলে সেভাবে বলতে গেলে যে আন্দোলনের 1 বছর আমরা ধরতে পারি। এর মধ্যে কতগুলো বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যেমন জুলাই একটা তারা প্রোক্লেমেশন করতে চাচ্ছে, এটা নিয়ে সরকার করতে পারবে কি পারবে না। এর মধ্যে আবার দেখলাম যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছে এই সরকারের উপর তারা ভরসা করতে পারছে না এবং অগাস্টে তারা নিজেরাই ঘোষণা করে দিবে। তো এটা তো নিজেদের ঘোষণা করার বিষয় নয়, এটা তো একটা সামগ্রিক আন্দোলন ছিল। পুরো একটা দল ঘোষণা করলে কেমন হবে, সরকার যখন ঘোষণা করবে তার সঙ্গে সবাই সম্পৃক্ত থাকবে কি থাকবে না, সেটাও তো আলোচনার বিষয়। এই জুলাই প্রোক্লেমেশনে যেটা হচ্ছে, তারপরে আপনার আরেকটা জিনিস যে রাজনৈতিক মত তৈরি করা সংস্কার বিষয়ে আমরা দেখছি কেন মিটিং হচ্ছে, তাতেও কোনো ফল হয়তো আসছে না। তো এটা তো একটা বাস্তবতায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতি আসলে সামনের দিকে কেমন যাচ্ছে? শুরুতেই আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। তার আগে আমি একটা কথা বলতে চাই, পৃথিবীতে আপনি আমাকে আফ্রিকারও একটা দেশের নাম বলতে পারবেন না যেখানে ক্ষমতায় থাকা একজন মানুষ একটা ম্যাগাজিন নিয়ে, এবং সেই ম্যাগাজিন ধরা পড়লো আপনার এয়ারপোর্টে, নির্বিঘ্নে পার হয়ে গেল সহকারীকে দিয়ে। এখন তাহলে সিকিউরিটির প্রয়োজন কি? এবং আমি আরেকটা জিনিস, আমি গণমাধ্যমকে, ধরেন আমরা দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সাথে আছি। আপনি তোয়াব ভাইয়ের অধীনে কাজ করেছেন, আমি তোয়াব ভাইয়ের অধীনে লেখালেখি করেছি, বজলুর রহমানের অধীনে লিখেছি, আহমেদুল কবিরের অধীনে লিখেছি। তো আমরা এদের কাছ থেকে যেটা শিখেছিলাম যে সাংবাদিকতা নিষ্ঠা এবং নিয়ম, কেজি মোস্তফা, আমি যদি নামগুলি বলি, যে একটা নিয়ম আছে, সন্তোষ দা কিংবা ধরেন যাদের কথাই বলি না কেন, একটা নিয়ম আছে, লেখাপড়া জানতে হয় মিনিমাম। আমাদের সাংবাদিকরা দেখলাম ম্যাগজিন এবং ম্যাগাজিনের তফাৎ বোঝে না। আমি প্রথম ভেবেছিলাম ও বোধহয় কোনো ম্যাগাজিন নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে, পরে বুঝলাম ইট ওয়াজ এ ম্যাগাজিন, ইটস নট ম্যাগাজিন, রাইট? এবং দেখেন, যেটা মুশকিল, যেটা আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং আপনি যেটা বললেন যে প্রোক্লেমেশন তো দূরের কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বাচ্চা ছেলের মতো বলছে যে মোবাইল এবং কি যেন নিতে গিয়ে এটা না নিয়ে, চশমা এটা না নিতে গিয়ে এটা না নিতে গিয়ে এটা। এই জন্য আমি স্যাটায়ার করে বলেছি যে চাটগায় একটা কথা আছে, গুড়া খাওয়ার মতো আচার খান, মানে বাচ্চা ছেলের পেশাবে আচার খাওয়া। বুঝতে পেরেছেন? তো এটা তো অনেকটা তাই হয়ে গেল না? এটার তো একটা ডিক্লারেশন প্রয়োজন ছিল যে কেন এটা ঘটেছে এবং ভবিষ্যতে এটা ঘটবে না। এটা থেকে আপনি তার যারা ফলোয়ার, তার যারা, তাকে যারা পীর মানে, তারা যে উৎসাহিত হবে না তার গ্যারান্টি আপনি কোথায় পেলেন? এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা তো নিশ্চিত হয়ে গেল যে নিয়ে যাওয়াও যেতে পারে, আবার ধরা পড়লে দিয়েও চলে যাওয়া যেতে পারে। তাকে তো জিজ্ঞাসাবাদও করা হলো না। তাহলে আপনি আইনের মুখোমুখি, হ্যাঁ আইনের মুখোমুখি তো সবাইকে হতে হবে, তাই না? না, একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যে পয়েন্টগুলো ধরেছেন এগুলো আমি নিজে কথা বলেছি। মানে একটা জিনিস হলো কি, উনি যখন ওনার প্রোটোকল অফিসারকে দিয়ে গেলেন, উনি সেটাও পারেন না। অস্ত্র কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত, আপনি কাউকে দিয়ে দিতে পারবেন না, কারোর কাছে হস্তান্তর করতে পারবেন না। তো উনি, আর অস্ত্রটা কি, গুলিটাও কিন্তু অস্ত্রের পার্ট, অবশ্যই। তো উনি যেটা পারেন না। আবার 2 নম্বর হলো, অস্ত্র আইনের নিয়মই আছে যে যখন আপনি কোনো একটা অস্ত্র আপনার লাইসেন্স থাকবে, আপনি যখন দেশের বাইরে যাবেন তখন ওটাকে আপনার মালখানায় জমা দিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। উনি এটা ঘরে রেখে গেছেন। মানে এবং আপনি যে কথাটা বললেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলতে, যে একজন লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উনি একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন অবসরপ্রাপ্ত এখন। তো একজন লেফটেন্যান্ট জেনারেলের কথা আপনি শুনেন, মানে এটা কেমন মনে হয়? একটু পিছনে যান, প্রমোটেড বাই শেখ হাসিনা এজ এ জেনারেল। এবং আপনার এখন প্রশ্ন হচ্ছে, তিনি প্রায় এগুলো বলছেন, এবং আমার কেন জানি কি মনে হচ্ছে জানেন, এটা হচ্ছে বালসুলভ চপলতা। এটারও একটা ক্যারিশমা আছে, কিন্তু উনি ওইটার ইয়েটা ভোগ করতেছেন, ওইটার আশীর্বাদটা উনি ভোগ করছেন। উনি হি শোজ দ্যাট হি ইজ ইনোসেন্ট, বাট হি নোজ, উনি জানেন আসলে। আমরা এই আলোচনা থেকে দূরে গিয়ে ওইখানে আসি, আপনি যেটা বলছিলেন যে জুলাইয়ের ইয়ে, দেখেন জুলাইয়ের এগুলো কিছুই হবে না, হবে না। কারণ
আপনার তো বেসমেন্টটা আগে দরকার না? আপনি একটা বাড়ি বানালে আগে তো ভিত্তিটা দরকার। কোন ভিত্তির উপর এই বিপ্লব হলো, কোন ভিত্তির উপর আসলে বিপ্লব হয়েছে কিনা, এগুলি যেখানে আপনি স্থির করতে পারছেন না, সেখানে প্রোক্লামেশন হলেও কি না হলেও কি। এবং দেখেন, যে কথাটা বলতে বলতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমরাও বাইরের থেকে দেখছি যে আলী রিয়াজকে কোথা থেকে নিয়ে গিয়ে সংস্কারের একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে সংবিধানই থাকবে না, পুরো সংবিধানই না থাকার একটা সম্ভাবনা নাকি দেখা দিয়েছে। তাহলে আপনি কিসের প্রোক্লামেশন, কিসের উপর ভিত্তি করে আপনি কথা বলছেন? আমি প্রতিবারই আপনার সাথে কথা বললে যেটা বলি যে দেখেন, একটা গল্প আছে না আমাদের দেশে, যে এক ভদ্রলোক ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চেয়েছিল। তো ওসি তাকে ডেকে বলছে যে আপনি কামান চাচ্ছেন কেন ভাই? কামান কেউ চায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য। বলছে গত বছর আমার ছেলের বিয়েতে 25 কেজি চিনি চেয়েছিলাম, আপনি কেটে দিয়েছেন 5 কেজি। তা আমি ভাবলাম যদি কামান চাই অ্যাটলিস্ট একটা পিস্তল পাবো, তাই না? এখন এখন প্রশ্ন হচ্ছে আপনার, এরা যে কি করছে, কিসের? আপনি আমাকে বলেন যে জুলাই স্মারকটা কিসের, কিসের এটা? মানে এটার ভিত্তিতে কি হবে? এরকম গণ অভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে কিন্তু। এবং আপনারা যাকে হটিয়েছেন, আমার কাছে বারবারই যেটা মনে হচ্ছে যে জিনিসটা আমরা আর দেখতে চাই না বলে এটাকে মনে মনে করা হয়েছিল যে এটা ঘটেছে, এবং এটাকে সমর্থন করেছে অনেকে। আমরাও অন্তর্গতভাবে চেয়েছি যে অচলায়তনের অবসান হোক, একনায়কতন্ত্রের অবসান হোক, কিন্তু আপনারা আবার সেই রূপেই ফিরে আসছেন। এবং এগুলো কি আপনার বলছে যে নতুন বাংলাদেশ, আপনি দেখেছেন নিশ্চয়ই, পরে বোধহয় দিবসটা বোধহয় না পালানোরও সিদ্ধান্ত হয়েছে। এরা তো নিকট ইতিহাস, এরা তো নিকট ইতিহাসও জানে না। মাঝখানে তো একটা শব্দ খুব মানে একদম শুরুর দিকে আমরা শুনলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। 1 বছরে কিন্তু আমি বুঝতে পারি নাই বন্দোবস্তটা কিসের, কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আচ্ছা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি ইতিহাসের ভালো ছাত্র ছিলাম, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত টিকে নাই। ওইটার নাম ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত জীবনের জন্য অ্যাবলিউশড হয়ে গেল, মানে অবসলিউট হয়ে গেছে। আর আপনি এই বন্দোবস্ত টিকবে? আপনার মাথা খারাপ। আর একটা কথা শুনে, যে কথাটা আপনি বলেন এবং অনেকে বলে, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে তৃণমূল পর্যায়ের একটা দল। আমরা সমর্থন করি বা না করি, এই বাংলাদেশ নামটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস আওয়ামী লীগের হাত ধরে বড় হয়েছে, জন্ম হয়েছে। আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী আছে মাঠে গ্রামে গঞ্জে, আমি তো সবসময় একটা কথা বলি, এটা লিডারশিপটা ছিল অপদার্থ, যে কারণে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। কিন্তু প্রতি গ্রামে প্রতি মহল্লায় 2 জন লোক আছে যে আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে পারে, যেটা আর কোনো দলের নাই, বুঝছেন? তাহলে এই দলটাকে মানে আপনার রিকনসিলিয়েশনের কথা বলছে, জামাতের সাথে রিকনসিলিয়েশন করা হয় নাই বলে আস্ফালন করছে, খেদ করছে, দুঃখ করছে, কিন্তু আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কথা বলছে না। আরে আওয়ামী লীগের নেতৃত্বকে বাদ দিয়েই তো রিকনসিলিয়েশন করতে হবে, তাই না? পুরনো নেতৃত্ব যে পাপ, আপনি গ্রামে গঞ্জে ওয়ার্ডের যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মাত্রলীগ এগুলি করে, ওরা তো 10 টাকা কামাইছে হয়তো, কিন্তু তাকে আপনি টার্গেট করছেন কেন? আপনি তো আসল লোকদের একজনকেও টার্গেট করতে পারেন নাই। আসাদুজ্জামান খান কামালও নাই, ওবায়দুল কাদেরও নাই, কেউ নাই। আপনি ধরেছেন কাদেরকে? একেবারে নিরীহ প্রান্তিক মানুষজনকে। এখানে একটা কথা ভুলে যাওয়ার আগে বলি, আপনি প্রোক্লেমেশন দিয়ে কি করবেন যে দেশে একজন নারীকে ধর্ষণ করে তার ভিডিও প্রচার করে দেওয়া হয়? আপনি খেয়াল করেন কিন্তু খুব, ওটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার হয়েছে, তো তাদের এক্সক্লুসিভ হিসেবে প্রচার করেছে একটা মেইন স্ট্রিম মিডিয়া। সেই মিডিয়া নিয়ে কেউ কিছু বললো না, ওই মিডিয়া তো পরে থেকে বন্ধ হয়ে যাওয়া ছিল। এবং আপনার এটা তো অনৈতিক এবং সাংবাদিকতার যে কোনো আইনের পরিপন্থী এটা, তাই না? আপনি তো ভিকটিমকে ওইভাবে ফোকাস করতে পারেন না। ভিকটিম